আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করতে পারি। এই ম্যাথটি আমরা কিমেল কাইসের বইয়ের চ্যাপ্টার 23 থেকে করাবো। তো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এটা মূলত দুইটি ভাবে করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট ক্যাশ ফ্লো মেথড আর একটা হচ্ছে ইনডিরেক্ট ক্যাশ ফ্লো মেথড। তো আজকে আমি ইনডিরেক্ট ক্যাশ ফ্লো মেথডে কীভাবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। এই ম্যাথটা আজকে দেখাচ্ছি। এখানে যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, ইনডিরেক্ট ক্যাশ ফ্লো মেথডে এই ম্যাথটি করা, এবং এখানে মূলত তিনটি পার্ট। একটি হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন অ্যাক্টিভিটিস, এইটা একটি পার্ট। আরেকটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এইটা একটা পার্ট। আরেকটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, এটা একটা পার্ট। সো এই তিনটা পার্ট নিয়ে মূলত আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা তৈরি করতে হয়। আর যখন আমরা ইনডিরেক্ট মেথডে করি তখন এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর যে প্রথম যে পার্টটা আছে, মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনাল অ্যাক্টিভিটিস, এই জায়গাটাতে মূলত একটা আমাদের অ্যাডজাস্টিং করতে হয়। তো কেমন অ্যাডজাস্টিং, মানে নর্মালি কী হয় যে সবার শেষে নেট ইনকাম করা হয়, আর ইনডিরেক্ট মেথড যখন আমরা ফলো করি তখন নেট ইনকামের সাথে আমাদের কিছু অ্যাকাউন্ট যেগুলো অপারেটিং অ্যাক্টিভিটির সাথে রিলেটেড, এগুলো এখানে অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ উল্টা কাজটা করতে হয়। যেমন এখানে নেট ইনকাম আমরা দেখতে পাচ্ছি, এখানের সাথে অ্যাডজাস্ট করতে হবে যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এটা কিন্তু একটা নন ক্যাশ আইটেম, এখানে কিন্তু কোনো টাকা পয়সার লেনদেন হয়নি, কিন্তু যেহেতু আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো করছি তার মানে এখানে শুধুমাত্র যেগুলো ক্যাশ আদান প্রদান হয় সেগুলোই কিন্তু আমরা এখানে এন্ট্রি করি। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মূলত আমরা যখন নেট ইনকাম করেছিলাম তখন সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল, আর যেহেতু এটা ইনডিরেক্ট মেথডে আমি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বের করছি, সেই কারণে নেট ইনকামের সাথে আমাকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আগে যেহেতু বাদ দিয়েছিলাম তাই এখানে যোগ করছি। আবার যেমন লস, কোনো কিছু ইকুইপমেন্ট বা কোনো ফার্নিচার বা কিছু যদি আমরা সেল করি সেক্ষেত্রে যদি লস হয়, সেটা আমরা আগে কী করেছিলাম, বাদ দিয়েছিলাম, আর এখন কি করব, যোগ করব। আরেকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যেগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড এমন যে অ্যাসেটগুলো আছে, এগুলোর এখানে কি করতে হবে, ওই অ্যাসেটগুলো যদি বেড়ে যায় তাহলে নেট ইনকামের সাথে আমরা এখানে কমিয়ে দেব, অর্থাৎ ডিক্রিজ করে দেব। আর যদি আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড কোনো অ্যাসেট যদি কমে যায় তাহলে আমি এখানে নেট ইনকামের সাথে যোগ করে দেব, অর্থাৎ বাড়িয়ে দেব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লায়াবিলিটি আইটেম। যেসব লায়াবিলিটি আইটেম আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড, এইটার কাজটা কিন্তু আবার অ্যাসেটের ঠিক বিপরীত। অর্থাৎ যদি আমার লায়াবিলিটি আইটেম বেড়ে যায় তাহলে নেট ইনকামের সাথে লায়াবিলিটি আইটেম বাড়িয়ে দিতে হবে, আর যদি লায়াবিলিটি আইটেম কমে যায় তাহলে নেট ইনকামের সাথে লায়াবিলিটি আইটেম কমিয়ে দিতে হবে। তো মূলত এই জায়গাটায় এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। আমি এতক্ষণ অবধি যা যা বলেছি যদি মনে না থাকে তাহলে ভিডিওটা আবার ব্যাক করে যা যা বলেছি সেটা খাতার মধ্যে লিখে নেন, তারপরে আমার সাথে ম্যাথটা করেন। লিখে আগে মাথার মধ্যে ঢুকান, তারপরে আমার সাথে ম্যাথটা করবেন। তো প্রথমে আমি কোশ্চেনটা দেখছি। প্রথমে দেখেন এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, এখানে দুইটা ইয়ারের ব্যালেন্স শিটের অ্যামাউন্টগুলো দেওয়া আছে, 2012 এবং 2013, এবং পাশে আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ মানে চেঞ্জটা দেখানো হচ্ছে 2012 থেকে 2013 সালের অ্যামাউন্টগুলো বেড়েছে না কমেছে সেই জিনিসটা এই কলামটাতে, মানে থার্ড কলামটাতে দেওয়া। আচ্ছা, নিচে আমি দেখতে পাচ্ছি আরেকটা স্টেটমেন্ট, সেটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া, আর সবার শেষে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া। সো এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটা তৈরি করতে হবে, সেটা ইনডিরেক্ট মেথডে আজকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমাকে কী করতে হবে, ফার্স্টে আমি বলেছিলাম যে আপনারা এখানে তিনটা কলাম করবেন, এখানে পার্টিকুলার একটা কলাম রাখবেন, এখানে অ্যামাউন্টের জন্য দুইটা কলাম রাখবেন, আর উপরে নর্মালি আমরা যেটা করি কোম্পানির নাম লিখবেন, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, তারপরে কোন ডেটে আপনারা করছেন স্টেটমেন্টটা সেই জিনিসটা আপনারা লিখবেন। লিখার পরে আমাদের আমাদের এখানে তিনটা পার্ট, আমাদের স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে তিনটা পার্ট। প্রথম পার্টটা সেটা আমরা লিখবো যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সেটা লেখার পরে আমাদের যেটা করতে হবে, নেট ইনকাম যে অ্যামাউন্টটা আছে সেটার সাথে আমরা কিছু বলছিলাম যে অপারেটিং অ্যাক্টিভিটিস রিলেটেড কিছু এক্সপেন্স, কিছু অ্যাসেট, কিছু লায়াবিলিটি, যেগুলোকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো ফার্স্টে আমাকে যেটা লিখতে হবে সেটা নেট ইনকাম। তো নেট ইনকাম আমরা কোথায় পাবো, নেট ইনকাম আমাদের ইনকাম স্টেটমেন্টে পাবো। তো প্রশ্নে দেখুন আমাদের নেট ইনকাম দেওয়া আছে 1,25,000। তো আমরা ফার্স্টে লিখলাম যে আমাদের নেট ইনকাম 1,25,000 টাকা। এরপর যেটা করতে হচ্ছে সেটা অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে এখন আমরা অ্যাডজাস্টিং করব। তাহলে অ্যাডজাস্টিং করার সময় আমাকে কী করতে হবে, অ্যাডজাস্টিং করার সময় আমার বিগত দিনে যদি কোনো
অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে নন ক্যাশ কোনো এক্সপেন্স থাকে সেটা আমি এখানে যোগ করে দেব। তো আমার এই ম্যাটটাতে নন ক্যাশ এক্সপেন্স আছে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এই অ্যাডিশনাল ইনফরমেশন এখানে একটু খেয়াল করে দেখেন যে আমাদের অপারেটিং এক্সপেন্স ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আছে 33,000 টাকা। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মূলত আমরা যখন নেট ইনকাম করেছিলাম, নেট ইনকামের সময় ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমরা বাদ দিয়েছিলাম। তো এখন আমি কি করব, এখন এই অ্যামাউন্টটা আমি যোগ করে দেব। তো এই ইনকামটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমার নেট ইনকামের সাথে এখানে যোগ হয়ে যাবে, মানে আমি এই কলামে ফার্স্টে লিখে নিচ্ছি। তারপরে হচ্ছে আমার যেটা করতে হবে, যদি কোনো লস থাকে, কোনো কিছু সেল করতে গিয়ে, আবার কোনো অ্যাসেট রিলেটেড কিছু সেল করতে গিয়ে যদি আমার কোনো লস হয়, লস নর্মালি আমরা নেট ইনকাম থেকে বাদ দিই। আর এখন আমি যেটা করব, যেহেতু আমি বাদ দিয়ে দিয়েছি সেহেতু এখানে আমি যোগ করে দেব। তো এই ইনফরমেশনটা দেখেন আমার ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে, লস অন সেল অফ ইকুইপমেন্ট আমার 2,000 টাকা আছে। তো এটা তো আসলে আমি বাদ দিয়েছিলাম আমার নেট ইনকাম বের করার জন্য। এবার আমি কি করব, আমি যেহেতু রিকাউন্সিল করছি তাই আমি কি করছি, এই নেট ইনকামের সাথে আমি এই লসটা যোগ করে দেব। আগে বাদ দিয়েছিলাম, এই জন্য আমার ক্যাশ ফ্লোটা বের করার জন্য আমি এখন কিন্তু এটা যোগ করে দিলাম। এরপর আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড কোনো অ্যাসেট যদি থাকে, সেটা যদি ইনক্রিজ করে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে সেটা বিয়োগ করে দিতে হবে নেট ইনকাম থেকে। আর যদি এটার উল্টা কাজ করতে হবে, যদি সেটা ডিক্রিজ করে তাহলে আমাকে যোগ করে দিতে হবে নেট ইনকামের সাথে। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে আমার কোন ধরনের অ্যাসেট আছে, যেমন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল একটু যদি খেয়াল করে দেখেন, আমার 2012 সালে ছিল 26,000, 13 সালে হচ্ছে এটা 68,000। তার মানে আমার এটা ইনক্রিজ করেছে হচ্ছে 42,000 টাকা। তাহলে আমরা কি বললাম যে অ্যাসেট যদি বাড়ে তাহলে কমিয়ে দিতে হবে। তাহলে দেখুন আমরা সেটাই করলাম যে আমার ইনক্রিজ যে অ্যাসেট আছে অ্যাকাউন্ট রিসিভেবল 42,000, এটা কিন্তু আমি নেট ইনকাম থেকে কমিয়ে দিচ্ছি, মানে বিয়োগ করে দিচ্ছি। এরপরে দেখেন আমার ইনভেন্টরি আছে। ইনভেন্টরি হচ্ছে আমার 2012 সালে কোনো ইনভেন্টরি ছিল না, 13 সালে হচ্ছে 54,000 টাকা ইনভেন্টরি, তার মানে আমার বেড়েছে 54,000 টাকার ইনভেন্টরি। তাহলে আমি কি করব, এই ইনভেন্টরি যেহেতু বেড়েছে সেহেতু আমি নেট ইনকাম থেকে কমিয়ে দেব। এই যে আমার ইনভেন্টরি যেহেতু বেড়েছে তাই আমি নেট ইনকাম থেকে 54,000 টাকা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাকে বলতে পারেন যে কেন হচ্ছে ইনভেন্টরি বেড়েছে, আমি নেট ইনকাম থেকে কেন বিয়োগ করে দিচ্ছি। কারণ আমাদের মাথায় রাখতে হবে আসলে ক্যাশ, ইনভেন্টরি বেড়েছে, ইনভেন্টরি যেহেতু বেড়েছে সেহেতু হচ্ছে যে ক্যাশ কিন্তু কমেছে। বা একটু উপরে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমার দেনাদার বেড়েছে, তারা কিন্তু আমাকে টাকা দেয় নাই, ওই টাকাটা কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, ওই টাকাটা কিন্তু আমাদের অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ে আমরা কিন্তু ওইগুলো রেকর্ড করে ফেলেছি, কিন্তু ওগুলো কিন্তু ক্যাশ পাই নাই। এই জন্য আমি নেট ইনকাম থেকে এগুলো কমিয়ে দিয়েছি। কারণ যখন যেহেতু আমি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ফলো করি, সেহেতু অ্যাকাউন্ট বেসিস অ্যাকাউন্টিংয়ে আমরা যখন অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছিল বা ইনভেন্টরি হয়েছিল, আমি কিন্তু ইনক্রিজ করার সাথে সাথে আমি কিন্তু রেকর্ড করে ফেলেছিলাম। কিন্তু যেহেতু এগুলো আমাকে ক্যাশ বাড়ায় নাই, আর যেহেতু এখন আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি, তাই নেট ইনকাম থেকে এগুলো আমি বিয়োগ করে দিচ্ছি। এরপর দেখেন আরেকটা আইটেম আছে প্রিপেড এক্সপেন্স। আমরা জানি প্রিপেড এক্সপেন্স হচ্ছে আমার অ্যাসেট আইটেম, যেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের সাথে রিলেটেড। এইটা আমি দেখতে পাচ্ছি আমার প্রিপেড এক্সপেন্স আগে ছিল হচ্ছে 6,000 টাকা, আর এখন হচ্ছে আমার 4,000 টাকা। তার মানে এটা কমেছে। যেহেতু এটা কমেছে সেহেতু আমি কি করব, এটা যেহেতু অ্যাসেট আইটেম সেহেতু আমি এটার উল্টা কাজটা করছি, অর্থাৎ কমেছে তাই হচ্ছে আমি নেট ইনকামের সাথে বাড়িয়ে দেব। তো সেটাই আমি করলাম যে আমার প্রিপেড এক্সপেন্স যেটা কমেছে সেটা আমি নেট ইনকামের সাথে বাড়িয়ে দিচ্ছি। মানে অগ্রিম খরচ যেটা ছিল সেটা হচ্ছে কমে গেছে, তার মানে হচ্ছে কি ক্যাশ যেহেতু বাড়ছে সেহেতু আমি এখানে কি করছি, আমি যোগ করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি বুঝলাম যে অ্যাসেটের ঠিক উল্টা রিভার্স কাজ করে হচ্ছে আমাদের লায়াবিলিটি আইটেম। লায়াবিলিটি আইটেম আমরা কি করি, লায়াবিলিটি আইটেমে হচ্ছে অ্যাসেটের উল্টা কাজটা করতে হয়, অর্থাৎ বেড়ে গেলে বাড়িয়ে দেব, কমে গেলে কমিয়ে দেব। অ্যাসেটের ক্ষেত্রে আমরা যেরকম বাড়লে কমিয়ে দিচ্ছিলাম, কমলে বাড়িয়ে দিচ্ছিলাম, আর লায়াবিলিটির সময় হচ্ছে বেড়ে গেলে নেট ইনকামের সাথেও আমি অ্যামাউন্টটা বাড়িয়ে দেব, আর কমে গেলে নেট ইনকাম থেকে আমি কমিয়ে দেব। তো সেটাই দেখেন আমার অ্যাকাউন্টস পেয়েবল আগে ছিল হচ্ছে 40,000, পরবর্তীতে হয়েছে 33,000, অর্থাৎ কমে গেছে কিন্তু আমার 7,000 টাকা। তাহলে আমি কি করব, যেহেতু এটা আমার লায়াবিলিটি আইটেম কমে গেছে, তার মানে আমার নেট ইনকাম থেকেও অ্যামাউন্টটা কমিয়ে দিতে হবে। তো সেটাই করলাম, আমি নেট ইনকাম থেকে আমার এই লায়াবিলিটি আইটেমটা 7,000 টাকা কমিয়ে দিলাম। তাহলে এরপরে অ্যাডজাস্টমেন্ট করে যেটা আসলো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 59,000 টাকা।
তো এটা আমার প্রথম পার্টটা কমপ্লিট হলো। এরপরে আমার যে পার্টটা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কী হয় যে লং টার্মে আমরা যে ইনভেস্টমেন্টগুলো করি, অর্থাৎ আমরা পারচেস করি, আমরা সেল করি, সেল করলে আমার কোম্পানিতে টাকা আসলো, আর যদি আমি পারচেস করি তাহলে আমার কোম্পানি থেকে টাকাটা চলে গেল। জাস্ট আমার এই জিনিসটুকুই আমার মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের সময়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে কি আমরা পারচেস করেছি বা কি আমরা সেল করেছি। একটু দেখেন, আমাদের এখানে ল্যান্ড জমি আছে, এটা 2012 সালে ছিল 70,000 আর 2013 সালে দেখাচ্ছে 45,000 টাকা। তার মানে ডিক্রিজ করেছে হচ্ছে 25,000 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে আমি সেল করেছি, সেল করার কারণে আমার 70,000 টাকার জমিটা কমে আমার 45,000 টাকা হয়েছে। তাহলে সেল করলে কি হয়? সেল করলে হচ্ছে টাকা আমার কোম্পানিতে আসে। তো টাকা যেহেতু আসে, টাকা আমার কোম্পানিতে ঢুকলে আমি কি করব? সেটা যোগ করে দেব, হ্যাঁ, প্লাস অ্যামাউন্ট। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা যদি একটু এখানে দেখি, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে বলছে যে ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ 1,66,000 ওয়াজ পারচেস। তার মানে আমি ইকুইপমেন্ট কিনেছি যেটার দাম হচ্ছে 1,66,000 টাকা। তাহলে আমি যদি কিনি, আমি যদি পারচেস করি, তাহলে কিন্তু আমার কোম্পানি থেকে টাকাটা চলে গেছে। তাহলে টাকাটা চলে গেলে কি হবে? বিয়োগ করে দেব। তাহলে দেখুন, আমি যেহেতু ইকুইপমেন্ট পারচেস করেছি, তার মানে 1,66,000 টাকা, এটা কিন্তু আমার কমে গেল, তাই আমি মাইনাস করে দিলাম। ওই কথাটা এখনও শেষ হয়নি, পরের লাইনটা যদি একটু দেখেন, যে এখানে বলতেছে ইকুইপমেন্ট উইথ এ কস্ট অফ 41,000 টাকা। একটা ইকুইপমেন্ট যেটার কস্ট হচ্ছে 41,000 টাকা। তো এই ইকুইপমেন্টের বুক ভ্যালু হচ্ছে 36,000 টাকা, বাট আমি সেল করেছি 34,000 টাকায়। তো আসলে বুক ভ্যালু কত, পারচেস ভ্যালু কত, এগুলো দেখে আমার আসলে কোনো কাজ নাই। আমাকে যেটা দেখতে হবে যে সেল করে আমার কোম্পানিতে আসলে কতটুকু ক্যাশ ইনফ্লো হয়েছে। তো সেল করে আমরা পেয়েছি 34,000 টাকা, তাই আমরা কি করছি যে আমরা ইকুইপমেন্ট সেল করে যে 34,000 টাকা পেলাম সেটা যোগ করে দিলাম। এই হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের পার্টটা। তো এইটা যোগ বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসলো 1,07,000 টাকা, যেটা হচ্ছে মাইনাস ফিগারে আসলো। আচ্ছা, এটাই হচ্ছে আমার নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপরে আমার লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা আমার লাস্ট পার্ট। তো এইখানে কি করতে হচ্ছে যে আমার ফাইন্যান্স রিলেটেড, হ্যাঁ, ফাইন্যান্স, আমরা বন্ড, শেয়ার, এগুলোতে যে ফাইন্যান্স করি, এগুলো ফাইন্যান্স করতে গিয়ে আমাকে খেয়াল রাখতে হবে যে টাকাটা আমার চলে গেল নাকি টাকাটা আমার আসলো। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা দেওয়া আছে এখানে একটু দেখেন, এফ নাম্বারে বলছে যে বন্ড ওয়ার রিডিম অ্যাট দেয়ার বুক ভ্যালু ফর ক্যাশ। মানে বন্ডটা রিডিম করা হয়েছে। রিডিম মানে কি? দায়মুক্ত হওয়া, অর্থাৎ আপনি যে দায়টা নিয়েছিলেন সেটা আপনি মুক্ত হয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে টাকাটা চলে গেছে। তো আমরা একটু দেখি, আমরা উপরের দিকে যাই, আমরা যে আমাদের ব্যালেন্স শিটটা আছে সেখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমার এখানে বন্ড পেয়েবল আগে ছিল 1,50,000 টাকা, পরবর্তীতে এটা রিসেন্ট যেটা হয়েছে 1,10,000 টাকা। তার মানে ডিক্রিজ করেছে 40,000 টাকা, অর্থাৎ আমার 40,000 টাকা কি হয়েছে? রিডিম হয়েছে, অর্থাৎ আমি দায়মুক্ত হয়েছি। তার মানে কি? দায়মুক্ত হলে টাকাটা দিয়ে দিতে হয়, তার মানে টাকাটা চলে গেছে কোম্পানি থেকে। তাহলে আমার যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যে পার্টটা, সেখানে রিডেমশন অফ বন্ড অর্থাৎ 40,000 টাকা মাইনাস করে দিয়েছি, কারণ টাকাটা আমার কোম্পানি থেকে চলে গেছে। এরপর দেখেন কমন স্টক আছে। কমন স্টক এখানে দেখাচ্ছে যে 2012 সালে ছিল 60,000 টাকা এবং হচ্ছে 2013 সালে হচ্ছে 2,20,000 টাকা, অর্থাৎ ইনক্রিজ করেছে হচ্ছে 1,60,000 টাকা। তো কমন স্টকে কি হচ্ছে যে কমন স্টকটা আসলে আমি সেল করেছি, সেল করার কারণে এই অ্যামাউন্টটা হচ্ছে আমার বেড়ে গেছে, অর্থাৎ এই টাকাটা আমার কোম্পানির ভিতরে ঢুকেছে। আমরা আসলে সেল করি, কমন স্টক সেল করি হচ্ছে আমাদের ক্যাপিটাল রেজ করার জন্য। তো যেহেতু হচ্ছে যে ইনক্রিজ হয়েছে, তার মানে হচ্ছে অ্যামাউন্টটা আমার কোম্পানিতে ঢুকেছে। যে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আছে এখানে কিন্তু এই জিনিসটা আরও ক্লিয়ারলি বলে দিয়েছে, বলেছে যে কমন স্টক হচ্ছে 1 টাকা পার শেয়ার ওয়াজ ইস্যুড ফর ক্যাশ, মানে এটা ইস্যু করা হয়েছে ক্যাশের জন্য। তার মানে এটা খুবই ক্লিয়ার যে টাকাটা আমার কোম্পানিতে ঢুকেছে, কারণ আমি ইস্যু করেছি কিন্তু ক্যাশ পাওয়ার জন্য। সো লাইনগুলো আসলে বুঝতে হয় যে প্রত্যেকটা লাইনে আসলে কি বলতে চাচ্ছে। তো দেখেন, কমন স্টক আমি সেল করেছি, তো 1,60,000 টাকা যেহেতু আমি পেয়েছি তাই আমি এটা প্লাস করে দিলাম। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশনে সি নাম্বারে দেখেন, বলছে যে ক্যাশ ডিভিডেন্ড অফ 55,000 ওয়ার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড, অর্থাৎ
55,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড এটা ডিক্লেয়ারও করা হয়েছে এবং সেটা পেইডও করা হয়েছে। মানে শুধু ডিক্লেয়ার করলে কিন্তু আমাদের এই কাজ মানে এই অ্যামাউন্টের কোনো কাজ ছিল না, কিন্তু এটা যেহেতু পেইড করেছে তার মানে কি আমি শেয়ার হোল্ডারদের এই টাকাটা দিয়ে দিয়েছি, তার মানে আমার কোম্পানি থেকে এই ক্যাশ ডিভিডেন্ডটা চলে গেছে, অর্থাৎ 55,000 টাকা আমার কোম্পানি থেকে চলে গেছে। তাহলে কোম্পানি থেকে যেহেতু টাকাটা চলে গেছে তার মানে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি এখানে ক্যাশ ডিভিডেন্ড বিয়োগ করে দিলাম। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসলো হচ্ছে 65,000 টাকা। এই যে 65,000 টাকা আসলো। তাহলে আমার উপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ছিল 59,000 টাকা, আর ইনভেস্টিং থেকে আসছিল হচ্ছে 1,07,000 টাকা। তাহলে 59 থেকে 1,07,000 আমাকে ফার্স্টে বাদ দিতে হবে। এরপর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের প্লাস অ্যামাউন্ট ছিল হচ্ছে 65,000 টাকা। তাহলে এই অ্যামাউন্ট আমাকে যোগ করে দিতে হবে। সো এই তিনটা অ্যামাউন্ট যোগ বিয়োগ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে হচ্ছে 17,000 টাকা। সো এইটা হচ্ছে যেহেতু এটা আমাদের প্লাস অ্যামাউন্ট, তাই এটা আমরা বলছি যে নেট ইনক্রিজ ইন ক্যাশ 17,000 টাকা। যদি এটা মাইনাস ফিগার হতো তাহলে আমরা বলতাম যে নেট ডিক্রিজ ইন ক্যাশ। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে যে বছরের শুরুতে আমার ক্যাশ কত ছিল সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তো একটু ব্যালেন্স শিটটা দেখেন, এটা যেহেতু আমরা ডিসেম্বর 31-এর জন্য করেছি, তাহলে 2012 সালের ডিসেম্বর 31, অর্থাৎ 2012 সালের শেষ দিন ছিল হচ্ছে 37,000 টাকা। তাহলে যেটা 2012 সালের শেষ দিনের অ্যামাউন্ট সেটাই তো 2013 সালের প্রথম দিনের অ্যামাউন্ট, অর্থাৎ 2012 সালের যেটা এন্ডিং ভ্যালু সেটা কিন্তু 2013 সালের বিগিনিং ভ্যালু। তাহলে ক্যাশ হচ্ছে আমার 2013 সালের বিগিনিং অ্যামাউন্ট হচ্ছে 37,000 টাকা। তাহলে আমার যেটা ছিল নেট ইনক্রিজ ইন ক্যাশ 17,000, সেটার সাথে আমার ক্যাশ জানুয়ারি 1, 2013 মানে বিগিনিং অ্যামাউন্ট 37,000 টাকা, এই দুটো যোগ করলে এন্ডিং অ্যামাউন্ট আসবে অর্থাৎ 54,000 টাকা। অর্থাৎ ডিসেম্বর 31, 2013-এর ক্যাশ হচ্ছে 54,000 টাকা। এবং আপনার অঙ্কটা মিলেছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন, কারণ এই অ্যামাউন্টটা কিন্তু আমার ব্যালেন্স শিটেই দেওয়া আছে। এই যে দেখুন আমার ব্যালেন্স শিটে ডিসেম্বর 31 অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে আমার 2013 সালে ক্যাশ হচ্ছে 54,000 টাকা। তার মানে ম্যাথ কিন্তু মিলে গেছে। আশা করছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনডিরেক্ট মেথডে যেইভাবে করা হয় সেই মেথডটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইরকম অ্যাকাউন্টিং রিলেটেড যেই ধরনের কনসেপ্ট বা যেই ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আমি তো কন্টিনিউয়াসলি ভিডিও করি। ওই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।